এর পরেই জাস্ট দেখলাম জিনিসটা। হ্যাঁ হ্যাঁ দেখি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে নিউট্রন আর প্রোটন। আচ্ছা, এবার আমরা নিউক্লিয়াস এইসব পড়ার সময় তো দেখেছিলাম যে নিউট্রন আর প্রোটন দুজনেরই স্পিন হাফ। ঠিক আছে, এবার প্রোটনের ক্ষেত্রে আমরা আগের দিন এই পর্যন্ত এলাম যে মানে বিভিন্ন রকম রিয়েল ফ্যাক্ট যেগুলো আমরা অবজার্ভ করছি যে প্রোটনকে ভাঙা যাচ্ছে না, মানে ডিটেক্ট করা যাচ্ছে কিন্তু ভাঙা যাচ্ছে না। তারপরে হচ্ছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল ভায়োলেট করছে, এরকম হাবিজাবি অনেক কিছু দেখার পর আমরা এই সিদ্ধান্তে এলাম যে কোয়ার্কের মধ্যে কি কি ক্লাসিফিকেশন করা যায়। একটা করা যায় আপ, প্রোটনটা পরে বলছি, আপ ডাউন স্ট্রেঞ্জ চার্ম বটম টপ। এই ছয় প্রকার এটা আমার বলা হয়নি আগের দিন, যেগুলোকে বলা হয় ফ্লেভার্স অফ কোয়ার্ক। আর তারপর এই পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল ভায়োলেশন এটাকে আটকানোর জন্য আমাদের ইন্ট্রোডিউস করতে হলো রেড, ব্লু, গ্রিন, অর্থাৎ কালার্স অফ কোয়ার্ক। এই ফ্লেভার কালার এগুলো জাস্ট নাম দেওয়ার জন্য নাম, বেসিক্যালি এগুলো হচ্ছে ইন্ট্রিনসিক প্রপার্টিস অফ দ্য কোয়ার্ক। আচ্ছা, এবার নেক্সট যেটা সমস্যা সেটা হচ্ছে টু এক্সপ্লেন দ্য স্পিন। এইবার একটা কথা হচ্ছে যে যেহেতু নিউট্রন বা প্রোটনের স্পিন আছে এবং স্পিনটা হাফ, তাহলে কোয়ার্কেরও স্পিন থাকতে হবে। এমনিতেও সাবঅ্যাটমিক পার্টিকেলগুলো সবারই কিছু না কিছু স্পিন থাকেই, তো ফলে কোয়ার্কের থাকবে এটা আর কি স্বাভাবিক, মানে থাকাটাই স্বাভাবিক। আচ্ছা, কিন্তু এইবার কথা হচ্ছে যে স্পিনটা সেটা এমনভাবে, ব্যাপারটা এমনভাবে আর কি কোয়ার্কের এমনভাবে থাকা উচিত যাতে প্রোটন বা নিউট্রনের স্পিনটা আলটিমেটলি হাফ হয়, প্রোভাইডেড প্রোটনের কম্পোজিশন আমরা আগেই দেখেছি ইউইউডি, এবং তার উপর বেস করে আমরা আপকার্কের চার্জটাকে ফিক্স করেছি +2/3 এবং ডাউন কার্কের চার্জটাকে ফিক্স করেছি -1/3, এবং সেইভাবে ইউইউডি প্রোটন আর নিউট্রনটা করেছি আমরা ইউডিডি। ইউডিডি, রাইট। আচ্ছা, তো এবার এই পরিস্থিতিতে আপকার্ক বা ডাউন কার্কের স্পিন সম্পর্কে আমরা আর কি কি ভাবতে পারি যাতে প্রোটনের স্পিনটা হাফ হয়। আচ্ছা, একটা যেটা মৌসুম কি বলছিলি সেটা আরেকবার একটু বল, যে স্পিনটা আপ বা ডাউন কারোর উপর ডিপেন্ড করবে না। না মানে দুজনেরই একই হবে। আপ আর ডাউনের দুজনের স্পিন একই, ঠিক আছে, কিন্তু সেটার ভ্যালুটা একই হতে বেসিক। হবে। ঠিকই বলেছিস। এবার আমার কি মনে হচ্ছে মানে অড লাগছে। ও আচ্ছা, ব্যাপারটা অড লাগছে, আচ্ছা। হ্যাঁ, বুঝলাম, ওয়ার্কের পুরো ব্যাপারটাই অ্যাকচুয়ালি অড, তবে একটু ক্যালকুলেশন গুলো দেখলে একটু কম অড লাগবে, সেটা আমি একটুখানি আজকে বলবো। ঠিক আছে, ব্যাপারটা কিরকম হয়। আচ্ছা, তো মেন কথা হচ্ছে যেটা মেলাতে হবে, চার্জটা তো মেলানো হয়ে গেছে, এবার যেটা মেলাতে হবে সেটা হচ্ছে স্পিন হাফ করতে হবে। ঠিক আছে, তো আপ আর ডাউন কোয়ার্কের দিয়ে পুরোটার স্পিন হাফ করতে হলে একটা প্রথম ইজি গেস হচ্ছে, মানে যেমন ইলেকট্রনের স্পিন কি হাফ, তাহলে ইলেকট্রন প্লাস হাফ আর মাইনাস হাফ এই দুটো স্টেটে থাকতে পারে, তো এটা সবার জন্যই ট্রু, প্রোটন নিউট্রন সবার জন্যই ট্রু। তা আমি একটা জিনিস যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এই একই জিনিস কোয়ার্কের ক্ষেত্রেও ধরতে পারি। ইনফ্যাক্ট আপ বা ডাউন কোয়ার্কের অনেক প্রপার্টি প্রোটন নিউট্রন থেকে ডাইরেক্টলি টুকে দেওয়া হয়েছে, যেটা আর একটা উদাহরণ একটু পরেই দেব। তো আপ আর ডাউন কোয়ার্কের ক্ষেত্রে আমি এরম বলতে পারি যে এদের মতনই এরাও হাফ স্পিন হাফ পার্টিকেল, মানে
বেসিক্যালি ফার্মিয়নস। এবার প্রোটনের মধ্যে যদি এরকম হয় যে একটা রেড আপ কোয়ার্ক আছে যেটার স্পিন প্লাস হাফ, আর একটা ব্লু আপ কোয়ার্ক আছে যেটার স্পিন প্লাস হাফ, আর একটা এটা তো ডাউন কোয়ার্ক, তাহলে এটা তো আলাদা হতেই পারে। সো ইট ইজ রেড ডাউন কোয়ার্ক যেটার স্পিন হচ্ছে মাইনাস হাফ, তাহলে টোটাল স্পিন হচ্ছে হাফ। ঠিক আছে, এইরকম একটা হতে পারে। বা এরকম সিমিলারলি যেমন ধর ওই যে ডেল্টা পার্টিকেল যার মধ্যে 3টে আপ কোয়ার্ক থাকে, হ্যাঁ, তো সেটার ক্ষেত্রেও ডেল্টা পার্টিকেলের অবশ্য আবার স্পিনের দুরকম স্টেট থাকে। ডেল্টা পার্টিকেলের একটা থাকে গ্রাউন্ড স্টেট আর একটা থাকে এক্সাইটেড স্টেট। তো এক্সাইটেড স্টেটে স্পিন হয় 3/2 আর গ্রাউন্ড স্টেটে স্পিন হয় হাফ। তাহলে সেটার ক্ষেত্রে যেমন কম্পোজিশনটা কিরকম হবে, গ্রাউন্ড স্টেটের কম্পোজিশন হচ্ছে একটা রেড আপ কার্ক উইথ স্পিন হাফ, একটা ব্লু আপ কার্ক উইথ মানে আপ স্পিন, গ্রিন আপ কার্ক আপ স্পিন, আর যে কোনো একটাকে মাইনাস করতে হবে, কেননা টোটাল মানে গ্রাউন্ড স্টেটে টোটাল স্পিনটা হাফ। সেই জন্য গ্রাউন্ড স্টেটের কম্পোজিশনটা কি রেড হাফ ব্লু মাইনাস হাফ, বা ব্লু মাইনাস হাফ গ্রিন হাফ। আবার এটাও হতে পারে রেড মাইনাস হাফ ব্লু হাফ গ্রিন হাফ, এবং আরেকটাও কম্বিনেশন হতে পারে। আর এক্সাইটেড স্টেটে যেহেতু স্পিন 3/2, তাহলে এক্সাইটেড স্টেটে কি হচ্ছে বেসিক্যালি একটা স্পিন, মানে এখানে তো এরকম হলো ব্যাপারটা, একটা ডাউন একটা আপ, সরি, একটা আপ আর একটা ডাউন, এরকম তো হচ্ছে গ্রাউন্ড স্টেটটা। এক্সাইটেড স্টেটের ক্ষেত্রে কি হচ্ছে স্পিন ফ্লিপ হয়ে যাচ্ছে, দিয়ে একটা ডাউন ছিল সেটাও যদি আপ হয়ে যায়, তাহলে রেড আপ ব্লু আপ গ্রিন আপ, অর্থাৎ 3 ইন্টু হাফ ইকুয়াল টু 3/2। বুঝেছিস? এইরকম ভাবে ভাবা হয়েছে। এবার তাও সেই আবার আরেকবার পুরোনো কথাটা বলি, সেটা হচ্ছে আলাদা আলাদা ভাবে বুঝতেই পারছিস যে কোয়ার্কের স্পিন তো মাপা যায়নি, তাই আপ আর ডাউনের স্পিন যে হাফ, মানে ওটা যে স্পিন হাফ পার্টিকেল, সেটা কিন্তু এক্সপেরিমেন্টালি ভেরিফাই করা যায়নি। কিন্তু কি স্পিন হাফ পার্টিকেল ধরে যখন কিউসিডি এগুলোর যে ক্যালকুলেশন গুলো করা হয়েছে সেগুলো সবই স্পিন হাফ ধরেই করা হয়েছে। তো সেগুলো করে যা পাওয়া গেছে তার সঙ্গে এক্সপেরিমেন্টাল ভ্যালুগুলো ম্যাচ করছে। সো স্পিন হাফ, এরা যে স্পিন হাফ পার্টিকেল বা এরা যে ফার্মিয়ন, সেই থিওরিটা মোটামুটি এস্টাবলিশড। তবে এটার ব্যতিক্রম হতেই পারে, এবং সেক্ষেত্রে তখন আবার সবকিছু আর কি নতুন করে রিরাইট করতে হবে। আচ্ছা, এবার আমি একটু বলছি কোথা থেকে ও আচ্ছা, এটা একটু পরে বলছি। ঠিক আছে, তো আচ্ছা, তো বেসিক্যালি আমাদের এখন পার্টিকেল ফিজিক্স বা এই যে র্যান্ডম বিভিন্ন পার্টিকেল সেগুলোকে ঠিকমতো বুঝতে গেলে কাকে কোয়ার্ক মডেলটা বুঝতে হবে। কোয়ার্ক মডেলটা বোঝার পর আমরা ওই ফোর্সের জায়গাটাতে যাব, মানে স্ট্রং উইক, যখন কনজারভেশন রুলগুলোতে যাব তখন না হয় ওইখানে যাব। তাহলে কোয়ার্ক মডেল সম্পর্কে আমরা এখন আর কি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এই যে এইটাই হচ্ছে সেটা যেটা বলছিলাম, ব্যারিয়ান ইজ কিউ 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 আর মেজন হচ্ছে কিউ কিউ বার। তাহলে তিনটে কিউর মধ্যে যে কোনো দুটোর স্পিন প্যারালাল আর একটা অ্যান্টি প্যারালাল, এইটাই হতে হবে, না হলে তুই ওভারঅল ব্যারিয়ানটাকে স্পিন হাফ করতে পারবি না। আর মেজনের ক্ষেত্রে একটা প্যারালাল একটা অ্যান্টি প্যারালাল হলে গ্রাউন্ড স্টেটে থাকবে, আর দুটোই প্যারালাল হলে এক্সাইটেড স্টেটে থাকবে।
ওকে, তাহলে কোয়ার্ক সম্পর্কে কি জানলাম? প্রথম জানলাম যে কোয়ার্কের কোয়ান্টাম নাম্বার কি কি আছে, কি কি দিয়ে একটা কোয়ার্ককে তুই ডিফাইন করতে পারিস। একটা ইলেকট্রনের ক্ষেত্রে যেমন 4টে কোয়ান্টাম নাম্বার, রাইট? এন, এল, এম এল, এম এস, 4। কিন্তু কোয়ার্কের ক্ষেত্রে গুণে শেষ করা যাবে না। অবশ্য তার মধ্যে স্ট্রেঞ্জনেস, চার্ম, বটমনেস, টপনেস এগুলোকে অবশ্য এটা বলতেই পারিস যে এটা আমরা ফ্লেভার তো ছিলই, সেগুলোকে আবার এক্সট্রা করেই ডিফাইন করা হয়েছে। তবে এই কোয়ান্টাম নাম্বারগুলোও কাজে লাগে। প্রথম থেকে আসি, এগুলোকে বলা হয় ফ্লেভার, আপ ডাউন, স্ট্রেন, চার্ম, টপ, বটম। এবং অ্যান্টি কোয়ার্ক হলে অ্যান্টি ফ্লেভার, ইউ বার, ডি বার, এস বার, সি বার ইত্যাদি। আচ্ছা, এরপর নেক্সট হচ্ছে চার্জ। দুরকম হতে পারে, এটাও দেখলি আগের দিন, -1/3 +2/3। আপ, চার্ম এবং টপ এই তিনটের হচ্ছে 2/3, আর ডাউন, স্ট্রেঞ্জ এবং বটম এই তিনটের হচ্ছে -1/3। এবং চার্জটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাইমেনশনলেস করার জন্য অ্যাকচুয়াল চার্জ ডিভাইডেড বাই ইলেকট্রনস চার্জ। আচ্ছা, এরপর নেক্সট হচ্ছে ব্যারিয়ার নাম্বার। ব্যারিয়ার নাম্বার ইজ নাম্বার, মানে যেটার কি ব্যারিয়ান গুলোর ক্ষেত্রে ব্যারিয়ার নাম্বার 1, এটা একটা কোয়ান্টাম নাম্বার ডিফাইন করা হয়েছে। ইট ইজ বি ইকুয়াল টু 1 ফর নিউট্রন, প্রোটন, আর বাকিটার ক্ষেত্রে ব্যারিয়ার নাম্বার 0। তাহলে একটা কোয়ার্কের ক্ষেত্রে ব্যারিয়ার নাম্বার হবে 1/3, কারণ একটা যে কোনো ব্যারিয়ানের মধ্যে তিনটে কোয়ার্ক থাকে। ব্যারিয়ান ইজ এনি ব্যারিয়ান, ইট ইজ কিউ কিউ কিউ। সুতরাং একটা কোয়ার্কের ব্যারিয়ার নাম্বার হবে 1/3। স্পিন, কোয়ার্কস আর ফার্মায়ন্স। আচ্ছা, এরপর রইল স্ট্রেঞ্জ, চার্ম, বটম, টপ। তাদের করেসপন্ডিং কোয়ান্টাম নাম্বার স্ট্রেঞ্জনেস, চার্ম, চার্মের সঙ্গে চার্মনেস নেই। আচ্ছা, বটমনেস, টপনেস। আচ্ছা, এবার একটু চার্জের মতোই ব্যাপার। চার্জের ক্ষেত্রেও যেমন আমরা দেখছি কি স্ট্রেঞ্জ কার্ক, চার্ম, না চার্ম নয়, স্ট্রেঞ্জ কার্ক, বটম, আরটা কি, ও ডি, ডাউন কার্ক। ডাউন কার্ক, স্ট্রেঞ্জ এবং বটম এই তিনটে কোয়ার্কের ক্ষেত্রে চার্জ হচ্ছে নেগেটিভ। তো স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার সেটাও কিন্তু স্ট্রেঞ্জ কোয়ার্কের ক্ষেত্রে -1। বটমটাও যেমন -1/3, তো বটমনেস যেটাকে ইটালিক্স বি দিয়ে লেখা হয় যাতে ব্যারিয়ানের সঙ্গে না গুলিয়ে যায়, বটমনেস যেটা আছে সেটাও কিন্তু বটম কার্কের ক্ষেত্রে -1। কিন্তু অথচ বাকি যে দুটো আছে অর্থাৎ টপনেস এবং চার্ম, এটা জাস্ট মনে রাখার জন্য এভাবে বলছি, টপনেস এবং চার্ম তাদের ক্ষেত্রে চার্জ যেমন +2/3, সেরকম ভাবেই এই যে কোয়ান্টাম নাম্বারের যে ভ্যালুটা অর্থাৎ সি, সেটা কিন্তু +1। মানে চার্ম কোয়ার্কের, চার্ম কোয়ান্টাম নাম্বারের ভ্যালু +1, টপ কোয়ার্কের টপনেস কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটা +1। মানে এই যে বিভিন্ন ফ্লেভার, 6টা যে ফ্লেভার, তার মধ্যে স্ট্রেন, চার্ম, টপ আর বটম এরা তো একটু মানে আর কি পরে লেট ডিসকভারি, এবং এরা একটু ইন্টারেস্টিং, একটু অন্যরকমের ব্যাপার আছে। তো এই অন্যরকমটাকে রেকগনাইজ করার জন্য আপনেস, ডাউননেস কিন্তু ডিফাইন করা হয়নি, কিন্তু স্ট্রেঞ্জ, চার্ম, টপ, বটম এগুলোকে ডিফাইন করা হয়েছে, কেননা এগুলো হচ্ছে খুব শর্ট লিভড। অ্যাকচুয়ালি আপ ডাউনের সঙ্গে কিন্তু এসসিবিটির একটা বেসিক পার্থক্যই হলো এই যে আপ ডাউন আর স্টেবল কোয়ার্কস, এসসিবিটি দে আর আনস্টেবল কোয়ার্কস। আনস্টেবল, সো লেস ফাউন্ড ইন নেচার, এবং ওটা দেখা গেলেও বেশিক্ষণ টেকে না। তো এই এই কোয়ার্কগুলো যেই পার্টিকেলের মধ্যে থাকে তাদের ক্ষেত্রে প্রপার্টিগুলোও একটু অড টাইপের হয়, যেটা মানে যত জানবি তত গোলাবে। তো সেটাকেই আলাদাভাবে
ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মধ্যে ফেলার জন্য আপনেস ডাউননেস কিছু ডিফাইন করা হয়নি, কিন্তু স্ট্রেঞ্জনেস, চার্ম, বটমনেস, টপনেস এই কোয়ান্টাম নাম্বারগুলো ডিফাইন করা হয়েছে। কিভাবে ডিফাইন করা হয়েছে? স্ট্রেঞ্জ যে কোয়ার্ক আছে তার স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার ইজ -1, বটম কোয়ার্কের বটমনেস কোয়ান্টাম নাম্বার ইজ -1, কিন্তু চার্ম কোয়ার্কের চার্ম কোয়ান্টাম নাম্বার +1, টপ কোয়ার্কের টপনেস কোয়ান্টাম নাম্বার ইজ +1। এই হলো গল্প, এটাই মেন গল্প। এইবার এটা জানা থাকলে বাকি সবই লিখতেই পারবি। স্ট্রেঞ্জ কোয়ার্কের স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার যদি -1 হয়, তাহলে অ্যান্টি কোয়ার্ক এস বার তার ক্ষেত্রে স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বারটা হবে +1, এবং বাদবাকি যত আছে ইউডিসিটিবি তাদের ক্ষেত্রে স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার ইজ 0। এই জিনিসটা সবার ক্ষেত্রেই হবে, চার্মের ক্ষেত্রেও তাই। সি এর ক্ষেত্রে যেহেতু +1 তাই সি বারে -1 এবং বাকিদের ক্ষেত্রে 0। বটমনেস টপনেস সবার ক্ষেত্রে একই জিনিস। আচ্ছা, আর কি আছে কোয়ার্কের? কালার চার্জ আছে, যেটা কোনো নাম্বার নয়, অবশ্য দিলে দিতেই পারিস। কালার কোয়ান্টাম নাম্বার বলে তুই রেডটাকে 0 দিলি, ব্লুটাকে 1 দিলি, আর গ্রিনটাকে তুই -1 দিলি। দিলে দেওয়া যায় যদি ম্যাথমেটিক্সে দরকার পড়ে, তাহলে না দেওয়ার কিছু নেই। কিন্তু র্যান্ডম যে কোনো কিছুকে +-1 আর 0 বসিয়ে দিলে হবে না, তাহলে তোকে সেটা সেই করেসপন্ডিং কোয়ান্টাম স্টেট লিখে সেটাকে জাস্টিফাই করতে হবে যে 0, 1 বা -1 এটাকে আমি ডিরাইভ করতে পারি, বা এটাকে ইউজ করে আমি অন্য কিছু ডিরাইভ করতে পারি। তো কালার চার্জ রেড, ব্লু, গ্রিন, এবং অ্যান্টি রেড, অ্যান্টি ব্লু, অ্যান্টি গ্রিন সবারই করেসপন্ডিং অ্যান্টি পার্টিকেল আছে। আরেকটা আরো দুটো নতুন জিনিস হলো হাইপার চার্জ এবং আইসোস্পিন। হাইপার চার্জ একটা কমপ্লিট ফর্মুলা ঠিকই আছে, তবে হাইপার চার্জের ছোটদের ফর্মুলা হচ্ছে B+S, মানে ব্যারিয়ান চার্জ বা ব্যারিয়ান নাম্বার এবং স্ট্রেঞ্জনেস। যাই হোক, সিবিটি সঙ্গে আছে, এটা ফুল ফর্মুলা অ্যাকচুয়ালি। তো হাইপার চার্জ হচ্ছে এই সব কোয়ান্টাম নাম্বার গুলোর, মানে যদি আমরা কোয়ার্কের ওয়েভ ফাংশন স্টাডি করি, তাহলে দেখা যাবে যে এদের যে সামটা, এটা একটা অবজারভেবল। মানে কোন জিনিসটা, মানে কোন একটা আননোন সিস্টেম যখন আমরা স্টাডি করি, তখন সেখানে কি অবজারভেবল আছে, মানে আমি বলতে চাইছি যে ধর এমনি তোরা যে পার্টিকেল ইন আ বক্স বা মানে শুরু থেকে কোয়ান্টাম মেকানিক্স যেভাবে পড়েছিস, সেখানে যেমন কি একটা তোর সুবিধা ছিল যে তুই কোনটা অবজারভেবল সেটা তুই আগে থেকেই জানতিস, কেননা আমরা ক্লাসিক্যাল থেকে কোয়ান্টামে গিয়েছিলাম। ফলে ক্লাসিক্যাল ফিজিক্সে আমরা যা যা দেখতে চাই, আমরা পজিশন দেখি, মোমেন্টাম দেখি, অ্যাঙ্গুলার মোমেন্টাম দেখি, এনার্জি দেখি, তো এগুলো আমরা জানতাম এবং এগুলোই আমরা অবজারভেবল হিসাবে জানতাম। তাহলে সেগুলোর করেসপন্ডিং আমরা অপারেটর ডিফাইন করেছিলাম। তো মোট কথা জিনিসটা ভাবতে বা ফর্মুলেট করতে অসুবিধা হয়নি। কিন্তু যখন তুই একটা এমন কিছু নিয়ে কাজ করবি যেটা রিয়েল লাইফে তুই কোনো মানে ডাইরেক্টলি কিছু দেখতেও পাচ্ছিস না বা বুঝতেও পারছিস না, যেমন মনে কর স্ট্রিং থিওরি যারা করে, তারা তো একটা টোটালি কি বলবো, মানে অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস নিয়ে কাজ করছে। বা আমি কোয়ার্ক মডেলের কথাটাই যদি ভাবি, কোয়ার্ক মডেলের তো নানান রকম অসুবিধা। বাস্তব থেকে কাকে আমি কপি করব ওখানে, কেননা আমি তো দেখতেই পাচ্ছি না, মেজারও করতে পারছি না একটা সিঙ্গেল কোয়ার্ক। পুরোটাই একটা অ্যাবস্ট্রাক্ট থিওরি বানিয়ে থিওরি থেকে যা পেলাম সেটাকে এক্সপেরিমেন্টের সঙ্গে ম্যাচ করলাম। আবার সবসময় পার্টিকেল ফিজিক্স এখন এক্সপেরিমেন্টও সব এক্সপেরিমেন্ট করা ফিজিবল না। তো এই সমস্ত সিচুয়েশনে তুই হঠাৎ করে কোনটাকে অবজারভেবল বলে ভাববি সেটাকেই, যে তোর থিওরি থেকে যে অপারেটর বেরোবে সেটা হাবিজাবি যেই অপারেটরই, যদি সেটা হার্মিশিয়ান হয়, তাহলে সেই অপারেটরের করেসপন্ডিং যে অবজারভেবল সেটা তাহলে একটা অবজারভেবল, মানে সেটা একটা ফিজিক্যালি মেজারেবল কোয়ান্টিটি। এবার তুই বললি যে এই জিনিসটা একটা অবজারভেবল হতে পারে,
এটা আমরা মাপার চেষ্টা করতে পারি এবং মাপলে আমি এই পাবো। এটা আননোন সিস্টেম নিয়ে কাজ করতে গেলে অবজারভেবলে আসার জন্য তোকে শুরুটা করতে হবে অপারেটর থেকে, এবং সেটা হারমিশিয়ান কিনা, যে কোনো হারমিশিয়ান অপারেটর যেটা তুই ক্যালকুলেট করে বার করছিস, সেই সমস্ত হারমিশিয়ান অপারেটরের করেসপন্ডিং অবভিয়াসলি একটা অবজারভেবল থাকবেই। সেটা আমাদের টেকনোলজি যদি যথেষ্ট উন্নত হয় তাহলে আমরা সেটা মেজার করতে পারবো। তো এইবার হাইপার চার্জের গল্পটা কিন্তু অ্যাকচুয়ালি সেটাই। হ্যাঁ, তো থিওরিটিক্যালি দেখা গেল যে ব্যারিয়ান চার্জ এবং স্ট্রেঞ্জনেস বা বাকিদের যে সাম, সেটার অপারেটরটা হারমিশিয়ান, সুতরাং হাইপার চার্জ একটা অবজারভেবল। হাইপার চার্জের ইম্পর্টেন্স আরো বাড়লো যখন গেলম্যান নিশিজামা একটা রিলেশন বার করে ফেললেন, which is very simple এবং very important। সেটা হচ্ছে চার্জ কিউ আর আইসোস্পিন। কিউ চার্জ এবং আইসোস্পিনের মধ্যে একটা রিলেশন আছে, which is q equal to I3 plus y by 2। তাহলে এবার প্রশ্ন হলো গিয়ে আইসোস্পিন ব্যাপারটা কি, বলছি। হুম কি আমি গুড। আচ্ছা, আইসোস্পিনের আইডিয়াটা হাইজেনবার্গের। ঠিক আছে, বক্তব্য হচ্ছে যে নিউট্রন, এ বাবা, নিউট্রন, হায় হায়, আচ্ছা এখানেই বলি। হ্যাঁ, বক্তব্যটা হচ্ছে যে নিউট্রন আর প্রোটন, এই যে মানে দুটো পার্টিকেল, এবার কি দেখা গেল যে যখন ওরা নিউক্লিয়াসের মধ্যে থাকে তখন ইনসাইড নিউক্লিয়াস, হ্যাঁ, নিউক্লিয়াসের মধ্যে যখন থাকছে তখন কি দেখা গেল যে নিউট্রন আর প্রোটন একটা আরেকটাতে ইন্টারচেঞ্জ হচ্ছে। এছাড়া আমরা দেখেছি যে নিউট্রনের মাস আর প্রোটনের মাস একই। তাছাড়া আরো একটা জিনিস হলো এই স্ট্রং ইন্টারাকশন ব্যাপারটা, যেটা নিউক্লিয়াসকে ধরে রেখেছে, সেটা কিন্তু বেসিক্যালি দুটো নিউক্লিয়নের মধ্যে কাজ করে। ঠিক আছে, দুটো নিউট্রনের মধ্যে বা দুটো প্রোটনের মধ্যে ওই জিনিসটা ও ডিস্টিংগুইশ করে না। এখন ব্যাপার হচ্ছে যে যে নিউট্রন আর প্রোটনের মধ্যে এই যে এতটা বেশি সিমিলারিটি, তো হাইজেনবার্গের বক্তব্য হচ্ছে যে তাহলে নিউট্রনের সঙ্গে প্রোটনের একটা সিমেট্রি আছে, একটা সার্টেন সিমেট্রি, কারণ নিউট্রন আর প্রোটনের মধ্যে প্রচুর মিল আছে, মাসটাও প্রায় সমান। ঠিক আছে, তাহলে একটাই জিনিস কি আলাদা, সেটা হচ্ছে চার্জ। প্রোটনের ক্ষেত্রে পজিটিভ আর আরেকজন হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল। তো হাইজেনবার্গ এরকম একটা ক্যালকুলেশন করে দেখানোর চেষ্টা করেছিলেন যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এবং ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের কোয়ান্টাম হচ্ছে ফোটন। তো উনি একটা ক্যালকুলেশন করে দেখানোর চেষ্টা করেছিলেন যে প্রোটনের যদি চার্জ না থাকতো তাহলে প্রোটন আর নিউট্রনের মধ্যে কোনো পার্থক্য থাকতো না, মানে মাসের কোনো ডিফারেন্স থাকতো না। প্রোটন আর নিউট্রনের মধ্যে মাসের যে ডিফারেন্স, ইট হ্যাজ সামথিং টু ডু উইথ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন, এবং ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশনের যেটা কোয়ান্টাম অর্থাৎ ফোটন। তো এই নিউট্রন প্রোটনের যে সিমেট্রি আছে সেইটা নিয়ে মাথা ঘামাতে গিয়ে উনি বললেন যে তাহলে নিউট্রনের কম্পোজিশন হচ্ছে ইউডিডি আর প্রোটনের কম্পোজিশন হচ্ছে ইউইউডি।
এখন এই আপ কার্ক এবং ডাউন কার্ক এদেরও কিন্তু মাসটা কম্পেয়ারেবল। তো তার মানে আপ এবং ডাউন কোয়ার্কের মধ্যেও মানে কিছু একটা একই ধরনের আর কি এটা যে এই জিনিসটা। তো এই যে নিউট্রন প্রোটন যে একটা একই ধরনের জিনিস, বা আপ আর ডাউন হচ্ছে বেসিক্যালি একই ধরনের জিনিস উইথ এ লিটল বিট অফ ডিফারেন্স। ডিফারেন্সটা হচ্ছে যে আপের চার্জ 2/3 এবং ডাউনের চার্জ -1/3। এটাকে যদি আমি একটা কোয়ান্টাম নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, ঠিক আছে, সেইটা নিয়ে চিন্তা ভাবনা করতে গিয়েই বেরোলো হচ্ছে আইসোস্পিন। সো ইট ইজ আ কন্টিনিউয়াস যাবে কি করে, হ্যাঁ, সো ইট ইজ আ it is a continuous symmetry invented by Heisenberg to explain the apparent fact that strong interaction does not distinguish between neutron and proton. Strong interaction এর রেসপেক্টে দুজনেই সমান, মাস ডিফারেন্সও ভেরি স্মল, এবং ইলেকট্রোম্যাগনেটিজম টার্ন অফ করলে mn ইকুয়াল টু mp। আপ এবং ডাউন কোয়ার্কের মাস প্রায় সমান। তো এই ব্যাপারটাকে মানে আর কি রিপ্রেজেন্ট করার জন্য আইসোস্পিন বলে একটা নাম্বার ডিফাইন করা হলো, এবং এরকম একটা পস্টুলেট নেওয়া হলো যে আইসোস্পিন ইজ কনজার্ভড। তার মানে কি, তার মানে আইসোস্পিন হচ্ছে মানে এই যে ফ্যাক্টটা যে স্ট্রং ইন্টারাকশন, এটা ডাজ নট ডিস্টিংগুইশ, মানে ওর কাছে নিউট্রনও যা প্রোটনও তাই। তার মানে একটা কোয়ান্টাম নাম্বার আই ডিফাইন করা যেতে পারে যেটা মানে কি বলবো, মানে এটা সেম বা মানে স্ট্রং ইন্টারাকশন, তার মানে ডাজ নট ডিস্টিংগুইশ বা কি বলা যায়, হ্যাঁ এরকম বলতে পারি যে তার মানে আইটা হচ্ছে এমন একটা কোয়ান্টাম নাম্বার which is related to বা which couples with strong interaction এবং which is same for neutron and proton। ঠিক আছে, মানে স্ট্রং ইন্টারাকশন এন আর পির মধ্যে ডিস্টিংগুইশ করতে পারে না, মানে হচ্ছে একটা কোয়ান্টাম নাম্বার দিয়ে আমি এই ব্যাপারটাকে সিচুয়েশনটাকে রিপ্রেজেন্ট করি এমন একটা জিনিস, এই আই এই কোয়ান্টাম নাম্বারটা যেটা স্ট্রং ইন্টারাকশনের সঙ্গে কাপল করে এবং নিউট্রন আর প্রোটনের ক্ষেত্রে সেম, কিন্তু তার একটা প্রজেকশন থাকবে, অর্থাৎ থার্ড কম্পোনেন্ট যেটাকে T3 বলে, যেটাকে IZ বলে, বা ওটাকে I3 ও বলা হয় অনেক সময়। এটা হচ্ছে কি প্রজেকশন অফ আইসোস্পিন। তো এইটা এই I3টা প্রোটনের জন্য প্লাস এটা তো মোস্ট প্রবাবলি হাফ, হ্যাঁ I3টা প্রোটনের জন্য প্লাস হাফ আর নিউট্রনের জন্য মাইনাস হাফ। ঠিক আছে, ব্যাপারটা মানে আইডিয়াটা বোঝা গেল, মানে কি রকম কোন ক্লু থেকে ব্যাপারটা ডেভেলপ করে এখানে এলাম, যে আইটা মানে এটা অনেকটা সেই বলতে পারিস যেমন ইলেকট্রন হচ্ছে একটা স্পিন হাফ পার্টিকেল, অর্থাৎ মানে সমস্ত ইলেকট্রন আইডেন্টিক্যাল, এর মধ্যে একটা কোনো ইলেকট্রন আপ স্পিন হতে পারে বা কোনো ইলেকট্রন ডাউন স্পিন হতে পারে। তো এখানেও সেই রকম ব্যাপারটা, মানে প্রোটন নিউট্রন অর্থাৎ নিউক্লিয়ন, ঠিক আছে, অল নিউক্লিয়ন্স
উইথ রেসপেক্ট টু স্ট্রং ইন্টারাকশন। কারণ এটা মনে রাখতে হবে যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশনের ক্ষেত্রেই একমাত্র নিউট্রনের সঙ্গে প্রোটনের পার্থক্য আছে। স্ট্রং ইন্টারাকশনের ক্ষেত্রে কিন্তু নিউট্রনের সঙ্গে প্রোটনের পার্থক্য নেই, প্রোভাইডেড নিউট্রন আর প্রোটনের মাসের ডিফারেন্সটা আমি ধরতে পারছি না, নেগলিজিবল। তো সেক্ষেত্রে নিউট্রন প্রোটনের মধ্যে কোনো পার্থক্য নেই, তাহলে অল নিউক্লিয়ন্স যেমন অল ইলেকট্রনস, অল নিউক্লিয়ন্স দে আর মানে আই হাফ পার্টিকেলস, তার মধ্যে এবার আইটা স্ট্রং ইন্টারাকশনের করেসপন্ডিং মানে স্ট্রং ইন্টারাকশনের সঙ্গে কাপল করে। এবার আই এর আবার প্রজেকশন থাকতে পারে, কোনো নিউক্লিয়ন প্লাস হাফ পার্টিকেল হতে পারে, কোনো নিউক্লিয়ন মাইনাস হাফ পার্টিকেল হতে পারে। প্লাস হাফ গুলো প্রোটন, মাইনাস হাফ গুলো নিউট্রন, এবং বুঝতেই পারছিস যে I3 তার মানে কাপলস উইথ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, কেননা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ডিস্টিংগুইশেস বিটুইন প্রোটন আর নিউট্রন। সুতরাং I3টা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের ক্ষেত্রে রেলিভেন্ট কোয়ান্টাম নাম্বার, আর স্ট্রং ইন্টারাকশনের ক্ষেত্রে আইটা হচ্ছে রেলিভেন্ট কোয়ান্টাম নাম্বার। এই হচ্ছে মানে দ্য কনসেপ্ট। এবার এটাকে যদি আপ কোয়ার্ক ডাউন কোয়ার্কের ক্ষেত্রে আবার ইয়ে করি, মানে ট্রান্সলেট করি, তাহলে প্রোটন হচ্ছে ইউ ইউ ডি আর নিউট্রন হচ্ছে ইউ ডি ডি। সুতরাং আপ কোয়ার্কের ক্ষেত্রে মানে আপ এবং ডাউন দুজনেরই আইসোস্পিন হাফ, এবং যদি আপ কোয়ার্কের ক্ষেত্রে I3টাকে প্লাস হাফ করা হয় আর ডাউনের ক্ষেত্রে যদি I3কে মাইনাস হাফ করা হয়, তাহলে আমাদের ব্যাপারটা হোল্ড করছে, তাই তো? কারণ এখানে তাহলে হাফ প্লাস হাফ মাইনাস হাফ, অর্থাৎ প্রোটন ইজ প্লাস হাফ, নিউট্রনের ক্ষেত্রে হাফ মাইনাস হাফ মাইনাস হাফ, অর্থাৎ নিউট্রন ইজ আ মাইনাস হাফ I3 পার্টিকেল। বোঝা গেল? আচ্ছা, এবার এটার সঙ্গে যেহেতু দেখি সবগুলো বললাম কিনা, ঠিক আছে। আচ্ছা, এইটাই হচ্ছে ব্যাপার যেটা বললাম, ঠিক আছে। স্ট্রং ইন্টারাকশনে যে হ্যামিল্টনিয়ান, সেটা আই এর সঙ্গে কমিউট করে, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিজমের যে হ্যামিল্টনিয়ান সেটা আই এর সঙ্গে কমিউট করে। ইলেকট্রোম্যাগনেটিজমের ক্ষেত্রে আইটা ওই জন্য কনজার্ভড নয়। এটার সঙ্গে I3টা কমিউট করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার বক্তব্য হচ্ছে তাহলে এখানে একটা বেসিক্যালি স্ট্রং ইন্টারাকশনের একটা সিমেট্রির কথা বলা হলো, তাই তো? মানে নিউট্রন প্রোটনের মধ্যে একটা সিমেট্রি, যেটাকে আমি বলতে পারি যে আইসোস্পিন সিমেট্রি। এবং যদি মানে এটার কোয়ান্টাম মেকানিক্যাল থিওরি ডেভেলপ করি, তাহলে অবভিয়াসলি মানে এমনিতে তো ওয়েভ ফাংশন এক্স এর ফাংশন, কিন্তু আমরা জেনারেলাইজ করে দেখেছি যে কেট হচ্ছে মোস্ট জেনারেলাইজড ভার্সন অফ আ ওয়েভ ফাংশন, এবং সেটাকে রিপ্রেজেন্ট করা হয় ম্যাট্রিক্স দিয়ে। তো আইসোস্পিনের ক্ষেত্রে আমরা দেখলাম যে আইসোস্পিন হাফ, এবার আপ কোয়ার্কের ক্ষেত্রে ইট ইজ প্লাস হাফ এবং ডাউন কোয়ার্কের ক্ষেত্রে ইট ইজ মাইনাস হাফ। অর্থাৎ যেমন ইলেকট্রন স্পিন হাফ পার্টিকেল তার থিওরি যেরম ভাবে দাঁড়িয়েছিল, সেভাবেই আপ কোয়ার্ককে যদি একটা মানে কেট, আপ কোয়ার্কের যে কেট সেটা যদি লিখতে হয়, তাহলে আমি নিশ্চয়ই সেটাকে এইভাবে লিখতে চাইবো, এবং ডাউন কোয়ার্কের ক্ষেত্রে আমি সেটাকে এইভাবে লিখতে চাইবো। এই বেসিক জায়গাগুলো কিন্তু একই রকম, মানে এরকম কোনো ব্যাপার নেই যে ইলেকট্রনের সময় 1 0 ধরেছিলাম তাই আপ কোয়ার্কের সময় 1 0 ধরা যাবে না, এটা কিন্তু একদমই নয়। এটাই ম্যাট্রিক্স মেকানিক্সের একটা বিউটি, যে একই জিনিস মানে তোমার ডাইমেনশনটা ম্যাটার করছে। এখানে আই হাফ, তাই ওখানে স্পিন হাফের যত জিনিস ছিল সব টোটাল যা অ্যাপ্লাই করেছিলাম সেগুলো সব আমি এখানে নির্দ্বিধায় ইউজ করতে পারি। আচ্ছা, তো এটা এদেরকে আমি 2 by 1 এরকম কলাম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এবং
এই যে মানে এই যে সিমেট্রি অপারেশনটা, মানে এই যে আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্কের মধ্যে যে আই3 মানে কলাম ম্যাট্রিক্স দিয়ে লিখলাম, তারপরে আমি আই3 মেজার করব, আই3 মেজার করলে আমি প্লাস হাফ মাইনাস হাফ পাবো। তো এই পুরো মানে জিনিসটাকে গ্রুপ থিওরির ল্যাঙ্গুয়েজে বলা হয় SU2 সিমেট্রি। মানে আইসোস্পিন অপারেশন, দিস ইজ SU2 সিমেট্রি। হ্যাঁ, SU2 মানে হচ্ছে স্পেশাল, মানে SU2 মিনস গ্রুপ অফ স্পেশাল unitary 2x2 transformation matrix। ঠিক আছে, 2x2 ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে একটা আপ কোয়ার্ক আর একটা ডাউন কোয়ার্কের একটা কম্বিনেশন আছে, আরেকটা আপ কোয়ার্ক মানে অন্য কোনো আপ কোয়ার্ক এবং অন্য কোনো ডাউন কোয়ার্কের কম্বিনেশন আছে, তাদের মাঝখানে যে 2x2 যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, ঠিক আছে, সেইগুলো এবার সেগুলো ইউনিটারি কেন হবে বা স্পেশাল বলতে কি বোঝাচ্ছে সেটা যদিও আলাদা ব্যাপার আছে, সেটা যাই হোক অনেক বড় থিওরি। কিন্তু কথাটা হচ্ছে যে এই যে মানে কোয়ার্ক ফিজিক্সটা, কোয়ার্কের যে ম্যাথমেটিক্যাল থিওরিটা, সেটা কিন্তু একটা বড় অংশই হচ্ছে গ্রুপ থিওরি অ্যাপ্লাইড টু group theory and Lie algebra applied to nuclear Hamiltonian। এবং এই যে এত এত কোয়ান্টাম নাম্বার কাকে ধরবো, কোনটাকে গুরুত্ব দেবো, কোনটাকে কম গুরুত্ব দেবো, কোনটাকে ধরারই দরকার নেই, এই যে পুরো জিনিসটা, এগুলো তো এরকম র্যান্ডম না, এগুলোর মধ্যে একটা প্যাটার্ন আছে। তো সেইগুলো আসলে সিস্টেমেটিক্যালি স্টাডি করা যায় এখান থেকে। মানে যখনই আমি নিউক্লিয়ার হ্যামিল্টনিয়ানের উপর গ্রুপ থিওরি অ্যাপ্লাই করবো, ট্রান্সফরমেশন গুলো দেখবো, সিমেট্রি গুলো দেখবো, তখন একটা একটা সিমেট্রি থেকে এরকম একটা একটা কোয়ান্টাম নাম্বার বেরিয়ে আসবে। তো এই জিনিসটা জাস্ট কিরকম হয় আমি একটুখানি বলে দিচ্ছি, যদিও এটা অনেকটাই সিলেবাসের বাইরের জিনিস, কিন্তু এটা তোদের ব্যাপারগুলো কি সেটা বুঝতে একটু সুবিধা হবে আর কি। একটু জাস্ট দেখে নে ব্যাপারটা, মোটামুটি আইডিয়াটা হলেই হবে। আচ্ছা, প্রথম হচ্ছে এই ছবিটা যেটা আমি এর আগের দিন দেখাতে পারিনি, সেটা হলো যে এই যে পার্টিকেলের ট্র্যাজেক্টরি বোঝা যায়, চোখে দেখা যায় বলছিলাম না, গ্যাস চেম্বার, বাবল চেম্বার, অনেক রকম চেম্বার অনেক রকম হয় আর কি, যেখানে পার্টিকেলের ট্র্যাকটা বোঝা যায়। তো এরকম হয় দেখতে পার্টিকেলের ট্র্যাক গুলো, বুঝেছিস, এরকম টেরা বেঁকা। এবার এই যে এক একটা কার্ভড পাথ আছে, তাদের রেডিয়াস মেপে পার্টিকেল সম্পর্কে তুই ইনফরমেশন পেতে পারিস। তারপরে ডান দিকের ছবিটা একটু ভালো করে ব্যাপারটা দেখিয়েছে যেহেতু, ও আচ্ছা, এখানে বাঁদিকের ছবি থেকেও বোঝা যাচ্ছে। একটা দেখ, কার্সারটা দেখতে পাচ্ছিস আশা করি। ধর এখান থেকে একটা এরকম একটা লাফিয়ে পড়লো এরকম, হ্যাঁ, তারপর সেখান থেকে অনেকগুলো ল্যাজ বেরিয়েছে, একটা সোজা উপরে উঠেছে, আর একটা ডান দিকে গেছে, আর একটা এরকম করে স্পাইরাল হচ্ছে। একটা ট্র্যাক ছিল, সেখান থেকে 3-4টে ট্র্যাক শুরু হয়েছে। এটাকেই ডান দিকে একটু ভালো করে পরিষ্কার ছবি এঁকে দেখিয়েছে, যে একটা ট্র্যাক ছিল, সেখান থেকে 3-4টে ট্র্যাক বেরিয়েছে। এইখান থেকে তুই পরিষ্কার মানে ইউ ক্যান ভিজুয়ালাইজ ইন রিয়ালিটি যে পার্টিকেল ডিকে করছে, যেই ডিকে মেকানিজমটা তোর বাদিকে লেখাও আছে। তো এই যে পার্টিকেল ট্র্যাক গুলো ম্যাপ করলে পার্টিকেলের ডিকেটাকেও একেবারে চোখের সামনে দেখা যায়, মানে কখন কিভাবে হলো। এবার এখান থেকে তুই এনার্জিও ক্যালকুলেট করতে পারিস, যে কোন এনার্জিতে যাওয়ার ফলে বা কোন এনার্জিতে যাওয়ার পর এই ডিকেটা শুরু হলো। আর পার্টিকেল গুলোকে আইডেন্টিফাই করে নিলে তো পুরো ডিকে প্রসেসটাই তুই চোখের সামনে দেখতে পাবি। তো এইভাবেই স্টেপ বাই স্টেপ বিভিন্ন পার্টিকেল, বিশেষ করে ক্যাওন পার্টিকেল আবিষ্কার হওয়ার পরে পুরো ক্যাওস সৃষ্টি হয়েছিল অ্যাকচুয়ালি, কারণ ওগুলো কোনো কিছুর সঙ্গেই কোনো কিছু মিল ছিল না। যাই হোক, তো
নেক্সট স্লাইড। আচ্ছা, তো এই পুরো অ্যাবস্ট্রাক্ট ফিজিক্সটাই যেটা আগেই বলছিলাম, এটা হচ্ছে যে কোয়ান্টাম ক্রোমোডাইনামিক্সের আন্ডারে, এবং গ্রুপ থিওরি মানে পার্টিকেল ফিজিক্সের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সিমেট্রি, এবং সিমেট্রিটাকে রিপ্রেজেন্ট করতে গেলে আমাদের লাগবে গ্রুপ থিওরি এবং লি অ্যালজেব্রা। আচ্ছা, ধরা যাক যে কিছু একটা ট্রান্সফরমেশনের ফলে তোর সিস্টেমের ফিজিক্সটা চেঞ্জ হচ্ছে না। যেমন মনে কর রোটেশন যদি আমি করি, কোনো সিস্টেমকে যদি স্পেসে রোটেট করি, তাহলে তার ফিজিক্স চেঞ্জ হয় না। তো এই ধরনের যে কোনো একটা অপারেশন উইচ ইজ ইউ। হ্যাঁ, তাহলে যেহেতু এবার এই ট্রান্সফরমেশনটা ওয়েভ ফাংশন সাই এর উপর যদি অ্যাক্ট করাই, তাহলে ওটা সাই থেকে হচ্ছে সাই ড্যাশ, মানে আমি ইউটাকে ডিফাইন করলাম। এবার নর্মালাইজড ভার্সন আমি যদি দেখি, নর্মালাইজ করি, তাহলে সাই 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 এর জায়গায় মানে সাই ড্যাশের জায়গায় ইউ সাই বসাচ্ছি। তারপর এটাকে জাস্ট ব্রাকেট চেঞ্জ করলাম, করার ফলে আমি ইউ ড্যাগার ইউ ইকুয়াল টু 1, অর্থাৎ ইউ হ্যাজ টু বি ইউনিটারি। যদি প্রবাবিলিটি নর্মালাইজেশনকে কনজার্ভ করতে হয়, তাহলে ট্রান্সফরমেশন হ্যাজ টু বি ইউনিটারি ট্রান্সফরমেশন। এইবার প্রথমেই কি বলেছি, ফিজিক্স ইজ ইনভেরিয়েন্ট। এই ট্রান্সফরমেশনের ফলে ফিজিক্সটা চেঞ্জ হচ্ছে না। তার মানে যে কোনো একটা মনে কর হ্যামিল্টনিয়ান ম্যাট্রিক্সের যে এলিমেন্ট গুলো, সেইগুলো নিশ্চয়ই চেঞ্জ হবে না, যেহেতু এই ট্রান্সফরমেশনের জন্য ফিজিক্সটাই চেঞ্জ হচ্ছে না। তাহলে সাই এইচ সাই আর সাই ড্যাশ এইচ সাই ড্যাশ সেটা একই হবে। সাই ড্যাশের জায়গায় আমি এটা বসিয়ে দিলাম, তাহলে ইউ ড্যাগার এইচ ইউ ইজ ইকুয়াল টু এইচ। এটাকে একটু ম্যাথমেটিক্যালি সিম্পলিফাই করছি, করার ফলে দেখা গেল এইচ কমিউটস উইথ ইউ। তার মানে এমন কোনো ট্রান্সফরমেশন যেটাতে ফিজিক্স চেঞ্জ হচ্ছে না, সেটাকে ইউনিটারি হতে হবে এবং হ্যামিল্টনিয়ানের সঙ্গে কমিউট করতে হবে। এইটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এবার আমি একটা ইনফিনিটেসিমাল ট্রান্সফরমেশন কনসিডার করছি। এইগুলো এই ট্রান্সফরমেশনের এই যে পুরো ব্যাপারটা মানে পুরো মানে আইডিয়াটা, এটা হচ্ছে মানে ধর কোনো একটা মানে সাব অ্যাটমিক পার্টিকেলের উপর আমি হয়তো কিছু একটা মেজার করতে চাইছি, বা ওরা হয়তো কারোর সঙ্গে ইন্টারাক্ট করছে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইন্টারাক্ট করছে বা স্ট্রং ইন্টারাকশন, এইগুলো এই সবগুলোকেই বোঝানো হচ্ছে আর কি এইটার মাধ্যমে। আচ্ছা, এবার আমি একটা ইনফিনিটেসিমাল ট্রান্সফরমেশন ধরলাম। ইনফিনিটেসিমাল ট্রান্সফরমেশনটা হচ্ছে মানে এপসিলন স্মল, এবং সো ইউ অপারেটর এটা চেঞ্জ হচ্ছে। ইউ অপারেটর ইজ 1 প্লাস আই এপসাইলন জি, যেখানে জিটাকে বলা হয় জেনারেটর অফ ট্রান্সফরমেশন। তাহলে ইউকে যদি ইউনিটারি হতে হয়, এটা স্লাইডটা আমি পরে শেয়ার করে দেবো, ম্যাথমেটিক্স এর নিজের একটু হাতে করে করলে বুঝবি, আমি জাস্ট রেজাল্টগুলো শর্টে বলছি। ইউটাকে যদি ইউনিটারি হতে হয়, ইউর জায়গায় বসালাম যা দেওয়া হয়েছে, যোগ বিয়োগ গুণ ভাগ এসব করলে যেটা বেরোবে সেটা হচ্ছে জিটাকে, জি হবে হার্মিশিয়ান। এইবার এই যে এই কথাটা যেটা আমি একটু আগেই বলছিলাম, যে অবজারভেবল পেতে গেলে তোকে শুরু করতে হবে অপারেটর দিয়ে। তুই একটা থিওরিতে যতগুলো হার্মিশিয়ান অপারেটর পাবি, প্রত্যেকটার জন্যই তুই একটা করে অবজারভেবল থাকবে। তার মানে হচ্ছে এটার মানে এটা। আচ্ছা, এবার এইচ কে ইউ, এইচ যেহেতু ইউর সঙ্গে কমিউট করে, তাহলে ইউর জায়গায় আমি 1 প্লাস আই এপসাইলন জি বসালাম, বসিয়ে পেলাম যে এইচ কে জির সঙ্গে কমিউট করতে হবে। এবার কোয়ান্টাম মেকানিক্সে খুব সম্ভবত আমি জিনিসটা করিয়েছি, যে টাইম রেট অফ চেঞ্জ অফ এক্সপেকটেশন ভ্যালু, জি এর এক্সপেকটেশন ভ্যালু ডিডিটি, সেটা হচ্ছে কমিউটেটরের সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড। তার মানে কি, হ্যামিল্টনিয়ানের সঙ্গে যেই অপারেটর কমিউট করে তার এক্সপেকটেশন ভ্যালু কনজার্ভড। তো সেই হিসাবে জি ইজ আ কনজার্ভড কোয়ান্টিটি। তাহলে এখান থেকে আমরা পেলাম যে প্রত্যেকটা সিমেট্রি, নেচারের প্রত্যেকটা সিমেট্রি মানেই হচ্ছে একটা কনজারভেশন ল। সিমেট্রি কথাটার অর্থ কি, ফিজিক্স ইজ ইনভেরিয়েন্ট আন্ডার সার্টেন অপারেশন। ঠিক আছে,
সেই সার্টেন অপারেশন যদি ইউ হয় আর একটা ট্রান্সফরমেশন যদি আমি করতে চাই সিস্টেমে, সেটার জেনারেটর যদি জি হয়, তাহলে ইউ ইজ 1 প্লাস আই এপসাইলন জি। তাহলে জি ইজ আ কনজার্ভড কোয়ান্টিটি। তাহলে নেচারে যদি সিমেট্রি থাকে তাহলেই তার করেসপন্ডিং একটা কনজারভেশন ল আমি পাবো। আচ্ছা, এবার এটাকে জাস্ট অ্যাপ্লাই করেছে বিভিন্ন এক্সাম্পলে, যেমন ট্রান্সলেশন, এক্স এর জায়গায় এক্স প্লাস এপসাইলন করে ব্যাপারটা কিরকম হচ্ছে দেখালো, দেখিয়ে বলছে যে ট্রান্সলেশনাল সিমেট্রি থাকলে লিনিয়ার মোমেন্টাম কনজার্ভড, এগুলো তো আমি বলেছি। রোটেশনাল সিমেট্রি থাকলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভড ইত্যাদি। এগুলো একটু আমি স্কিপ করছি। আচ্ছা, এইবার এখান থেকেই পার্টিকেল ফিজিক্সের সিমেট্রির কনসেপ্টটা আসছে। পার্টিকেল ফিজিক্সের সিমেট্রি কনসেপ্টটা কি, যে আমি যদি ইলেকট্রিক চার্জ প্রোটনের অফ করে দিই তাহলে নিউট্রন প্রোটন একই, তাহলে এটাও অ্যানাদার সিমেট্রি। এইবার আমি নিউট্রন আর প্রোটনকে তাহলে জাস্ট যেহেতু প্রোটন আর নিউট্রন দুটোই জিনিস আছে, তাহলে 2x1 ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করবো 1 0 0 1। এবার ইলেকট্রনের ক্ষেত্রে যেমন একটা স্পিন বলেছিলাম আমি, দিয়ে স্পিন আপ স্পিন ডাউন ছিল। নিউক্লিয়নের ক্ষেত্রে আমি কি বললাম, আইসোস্পিন বললাম। আইসোস্পিনের সঙ্গে স্পিনের কোনো প্রকারের সম্পর্ক নেই, জাস্ট নামের সিমিলারিটি ছাড়া। আচ্ছা, তো এখানে ডাবলেট হলো, I3 হলো প্লাস মাইনাস হাফ। সেটাকে আমি কোয়ার্কে ইয়ে করলাম, ট্রান্সফর্ম, মানে কোয়ার্কের আর কি ওটাকে টুকে দিলাম, দিয়ে তাহলে একই জিনিস আপ কোয়ার্ক 1 0 ডাউন কোয়ার্ক 0 1 বেসিস চুজ করলাম। এবার তাহলে এটা বেসিস ইউ আর ডি, তাহলে যে কোনো একটা জেনারেল স্টেটকে ইউডি দিয়ে লিখতে হবে। তাদের মধ্যে যে ট্রান্সফরমেশন সেটা হচ্ছে ইউনিটারি ম্যাট্রিক্স, সেটা আর 4টে ম্যাট্রিক্স এলিমেন্ট। এবার এই 2x2 ইউনিটারি ম্যাট্রিক্স ডিপেন্ডস অন 4 কমপ্লেক্স নাম্বারস। 4টে কমপ্লেক্স নাম্বার মানে 4 দুগুণে 8টা রিয়েল প্যারামিটার, কিন্তু আবার এখানে একটা কনস্ট্রেইন আছে যে এটাকে ইউনিটারি হতে হবে। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি কি করছে, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে ট্রান্সফর্ম করছে। তাহলে এই যে গ্রুপটাকে ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ গ্রুপ থিওরি, যেহেতু এটা 2x2 ম্যাট্রিক্স, তাই এখানে ব্র্যাকেটের মধ্যে 2 আর ইউ ফর হচ্ছে ইউনিটারি। তাহলে এই ম্যাট্রিক্সের যে পুরো সেটটা তাদেরকে বলা হয় U2 গ্রুপ। আচ্ছা, এবার U2 কে স্পেশাল কখন বলা হবে, U2 কে স্পেশাল বলা হবে যখন তার ডিটারমিনেন্টটা 1 হয়। এটা শুধু এটার ক্ষেত্রে না, এটাও একটা জেনারেল ইয়ে, মোস্ট প্রবাবলি জানি না ম্যাট্রিক্সে পড়ার সময় পড়েছিস কিনা, যে সমস্ত ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 1 তাদেরকে স্পেশাল ম্যাট্রিক্স বলে। তো সেক্ষেত্রে মানে মানে 3টে ম্যাট্রিক্সই এরকম পাওয়া যাবে। ঠিক আছে, যাদের মানে এই যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, তাদের মধ্যে 3টে ম্যাট্রিক্স এমন থাকবে যাদের ডিটারমিনেন্ট 1 হবে, তো তাদেরকে বলা হয়, তাদেরকে নিয়ে ফর্ম হচ্ছে SU2 গ্রুপ। এবার আইসোস্পিন যে জিনিসটা আছে সেইটার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো SU2 গ্রুপের আন্ডারে পড়ে, সুতরাং এই জন্য আইসোস্পিন সিমেট্রিকে অ্যাকচুয়ালি SU2 সিমেট্রি বলা হয়, বা উল্টোটাও সত্যি যে SU2 সিমেট্রি নিয়ে ঘাটাঘাটি করতে গিয়েই আইসোস্পিনের চিন্তা ভাবনা বা কনসেপ্টটা এসেছে। ঠিক আছে, তবে যাই হোক, এটা আউটলাইনটাই বললাম, এটার মধ্যে তো আরো অনেক রকম ব্যাপার আছে, কিন্তু রাফলি ব্যাপারটা এটা। এবার এটা তো গেল আপ আর ডাউন। পরবর্তীকালে যখন কেওন ডিসকভার হলো, কে প্লাস মাইনাস কে জিরো প্লাস মাইনাস কে জিরো, আরেকটা যেন কি আছে, ও আর কিছু নেই, হ্যাঁ, কে প্লাস মাইনাস আর কে জিরো, এরা হচ্ছে স্ট্রেঞ্জ পার্টিকেল। এই সেটটাই হচ্ছে সেই পার্টিকেল যেটা আবিষ্কার হওয়ার পরে সব হিসেব ঘেটে গেল এবং আর কি সায়েন্টিস্টদের মাথাটাও খারাপ হয়ে গেল।
আম, এই পার্টিকেলগুলো আবিষ্কার হওয়ার পর এদের কম্পোজিশন বা প্রপার্টি এক্সপ্লেন করতে গিয়ে দেখা গেল যে ইউ আর ডি দিয়ে হবে না, নতুন একটা কোয়ার্ক ইন্ট্রোডিউস করতে হবে, হুইচ ইজ স্ট্রেঞ্জ কোয়ার্ক, আশ্চর্যজনক কোয়ার্ক। স্ট্রেঞ্জ কোয়ার্কের ক্ষেত্রে যে স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার সেটা হলো গিয়ে -1। ঠিক আছে, তাহলে কেওনের কম্পোজিশন হচ্ছে, যেটা আমি এটা অলরেডি পাঠিয়ে দিয়েছি যাও, কিন্তু এইগুলো কিন্তু ভুল আছে। হ্যাঁ, মেজনের কম্পোজিশন অলওয়েজ কোয়ার্ক অ্যান্টি কোয়ার্ক। আচ্ছা, তো কে প্লাস তার কম্পোজিশন হচ্ছে ইউ এস বার। এস বার, তাহলে যেহেতু এস এর স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার -1, তাই এস বারের ক্ষেত্রে স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার হচ্ছে +1। সো ইউ এস বার তার স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার ইজ +1। ঠিক আছে। আচ্ছা, কে জিরোর দু ধরনের কম্পোজিশন হয়, ডি এস বার হতে পারে বা এস ডি বার হতে পারে। যদি এখানে তো লেখার জায়গাও নেই, যদি ডি এস বার এই এরকম কম্পোজিশন হয় কে জিরো পার্টিকেলের, মানে দেখা গেছে কে অ্যাকচুয়ালি কিভাবে আসে ব্যাপারগুলো, দেখা গেল কে জিরো পার্টিকেলের ক্ষেত্রে স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার -1 +1 দুরকমই পাওয়া যাচ্ছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে স্ট্রেঞ্জনেস পার্টিকেলের ক্ষেত্রে ডিএস বারও হতে পারে কম্পোজিশন, বা এস ডি বারও হতে পারে কম্পোজিশন। অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা আরেকটার অ্যান্টি পার্টিকেল, বুঝতেই পারছিস। কে জিরোর দুরকম কম্পোজিশন, ডিএস বার আর এস ডি বার, ডি একটা আরেকটার অ্যান্টি পার্টিকেল ক্লিয়ারলি। কিন্তু যেহেতু পার্টিকেলটা অ্যাকচুয়ালি কে জিরো, সেজন্য ও নিজেই নিজের অ্যান্টি পার্টিকেল, মানে কে জিরো আর কে জিরো বারকে আর কি ডিস্টিংগুইশ অ্যাকচুয়ালি করা যায় না, এক্সেপ্ট ওদের স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বারটা +1 আর -1। তো স্ট্রেঞ্জনেস ডিটেক্ট করা যাবে এই ধরনের কোনো এক্সপেরিমেন্টে, স্ট্রেঞ্জনেস ডিটেক্ট করা যায় উইক ইন্টারাকশনে, অর্থাৎ কিভাবে কেয়ন পার্টিকেলটা ডিকে করছে। এই ধরনের এক্সপেরিমেন্ট ছাড়া তুই কে জিরো আর কে জিরো বারের মধ্যে ডিস্টিংগুইশ করতে পারবি না। আরেকটা পার্টিকেল হচ্ছে কে মাইনাস, হুইচ ইজ এস ইউ বার এগেন, তার মানে কে মাইনাসটা হচ্ছে তোর কে প্লাসের অ্যান্টি পার্টিকেল, রাইট। ঠিক আছে, এবং এস ইউ বারের স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার হবে +1। তাহলে মোদ্দা কথা হচ্ছে না -1, সরি। তাহলে মোদ্দা কথা হচ্ছে কে প্লাসের স্ট্রেঞ্জনেস +1, কে জিরোর স্ট্রেঞ্জনেস, ও আচ্ছা আচ্ছা, 1 মিনিট, জাস্ট এ মিনিট। কেওনস +1, হ্যাঁ ঠিকই আছে। তো কে জিরো আর মানে কে জিরোর স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার +1, আর কে মাইনাসের স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার -1, আর কে জিরো যেটা আছে তার অ্যাকচুয়ালি দু ধরনের কম্পোজিশন হয়, ডিএস বার এবং এসডি বার। তবে স্ট্যান্ডার্ড নোটেশনে ডিএস বারটাকেই ধরা হয়, তার ফলে কে প্লাস আর কে জিরো, ইউএস বার আর ডিএস বার, অর্থাৎ দুটোর ক্ষেত্রে স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার +1। আর এসডি বার যেটা আছে সেটাকে অ্যাকচুয়ালি কে জিরোর অ্যান্টি পার্টিকেল হিসাবে ধরা হয়, মানে অরিজিনাল পার্টিকেল বলতে কে জিরোটাকেই ধরা হয়েছে। এটা জাস্ট ধরা হয়েছে, মনে আনন্দ হয়েছে এরকম কিন্তু একেবারেই নয়। এটা কিন্তু সেই কোয়ান্টাম মেকানিক্সের সিমেট্রি থিওরিতে বসিয়ে স্ট্রেঞ্জনেস দেখে এই সেই করে মানে কোয়ার্ক থেকে, সেগুলো তো এক একটা সেপারেট কোয়ার্ক থেকে স্টেপ বাই স্টেপ পার্টিকেল গুলো তৈরি করতে করতে দেখা গেছে যে সিস্টেমেটিক্যালি গেলে কে প্লাস আর কে জিরো এই দুটোকেই আমাকে আর কি ডিফাইন করতে হবে। আচ্ছা, তো
তাহলে আপ ডাউন এগুলোর পরে এলো কেওন, অর্থাৎ এস পেলাম আমরা। তো এই যেহেতু আপ আর ডাউনকে আমরা 1001 লিখে আমরা এটা করেছিলাম, SU2 সিমেট্রিটা পেয়েছিলাম। তা এবার তারপরে লোকের মনে হলো আচ্ছা তাহলে এসটাকে যদি আমি এখানে ইনক্লুড করি এই টিমে, UDS, তাহলে মানে সিমেট্রি, মানে তাহলে ব্যাপারটা আর কি কিরকম হবে। ঠিক আছে, কেননা বাই সার্টেন ক্যালকুলেশন এটা দেখা গেছিল যে আপ ডাউনের সঙ্গে স্ট্রেঞ্জ কোয়ার্কের মাসের ডিফারেন্সটা, মানে আছে মাসের ডিফারেন্স কিন্তু অতটাও নেই। তাহলে স্ট্রেঞ্জকে কি এই দলে ঢুকিয়ে নেওয়া যেতে পারে? তাহলে যদি স্ট্রেঞ্জকে এই দলে ঢুকিয়ে নেওয়া যায় তাহলে আমাকে কিভাবে করতে হবে ডিফাইন? 100, এসটা 010, ডিটা, এটা আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি, ফার্স্ট গেস, ডিটা 001, অর্থাৎ যেটা আগে 2/1 ম্যাট্রিক্স ছিল সেটা এখন হয়ে গেল 3/1 ম্যাট্রিক্স, রাইট? তাহলে এক্ষেত্রে বেসিস হচ্ছে ইউডিএস, সুতরাং আরবিট্রারি যে ভেক্টর সেটাকে ইউডিএস দিয়ে লিখতে হবে, আর সেটার একটা অন্য আরেকটা ভেক্টর সেটা ইউ ড্যাশ ডি ড্যাশ এস ড্যাশ। তাহলে মাঝখানে ট্রান্সফরমেশন যে ইউনিটারি ম্যাট্রিক্স সেটা হয়ে যাবে 3/3 ম্যাট্রিক্স। তাহলে একই রকম ভাবে যেমন ভাবে আগের বার SU2 পেয়েছিলাম তেমন ভাবেই এইবার আমরা পাচ্ছি SU3 সিমেট্রি, মানে এই ধরনের ম্যাট্রিক্স যাদের আবার কিছু ম্যাট্রিক্স পাওয়া যাবে যাতে ডিটারমিনেন্ট +1 হবে, তারা হবে স্পেশাল ম্যাট্রিক্স। এই SU3 সিমেট্রি থেকে বলছি, এই SU3 সিমেট্রি ইউজ করে ওই পিরিয়ডিক টেবিলের মতো, মানে আমি যদি কম্পেয়ার করতে চাই তাহলে পিরিয়ডিক টেবিলে আমি অ্যাকচুয়ালি দেখেছিলাম একটা প্যাটার্ন দেখেছিলাম, ঠিক আছে, এবং প্যাটার্নও দেখেছিলাম এবং আমরা দেখেছিলাম যে হিলিয়াম, নিয়ন, আর্গন, এরা এরা হচ্ছে রিয়াক্ট একদমই করে না, এদের শেলটা পুরো ফিল্ড, আর এদের মাঝখানে মাঝখানে সব বিভিন্ন রকম এক ডিজাইন। তারপর আমরা দেখলাম যে একটা 3D থাকে 1 to 10, এটা ট্রানজিশন মেটাল, এটা একটু অন্যরকম। 4D 1 to 10 এরকম একটা প্যাটার্ন সেট পেলাম আর কি। আবার পেলাম আমরা 4F 1 to 14, 5F 1 to 14, এই গ্রুপটাকে বললাম ট্রানজিশন মেটাল, এই গ্রুপটাকে বললাম ল্যান্থানাইটস এবং অ্যাক্টিনাইটস। যেমন ভাবে এইটা পেয়েছিলাম ঠিক একই রকম ভাবে এখানে আমরা SU2 সিমেট্রি থেকে যেমন আমরা আইসোস্পিনের আইডিয়া পেলাম, সেরকম SU3 সিমেট্রি থেকে দুটো জিনিস পেলাম। এক হচ্ছে যে এই কেওন পার্টিকেল গুলোকে K প্লাস মাইনাস K0 বার, পায়ন প্লাস মাইনাস 0 এবং ইটা, এরা সবাই হচ্ছে মেজন, এদের মাসটা মাঝারি মাঝারি রেঞ্জে, ঠিক আছে। এদেরকে একটা হেক্সাগনের 6টা কোণ এবং মাঝে দুটো ডট, এইভাবে এই মেজন এই 8টা 1 2 হ্যাঁ এই 8টা মেজনকে, এখানে প্লাস মাইনাস একসঙ্গে আছে 6 7 8, এই 8টা মেজনকে একসঙ্গে সাজিয়ে লেখা যায়। এবং এখানে যদি একটু খেয়াল করিস যে পায়নের কম্পোজিশনে কি আছে, ইউ এবং ডি আছে। আচ্ছা, এটা আরেকটা পার্টিকেল যেটার কম্পোজিশনটা একটু কমপ্লিকেটেড, কিন্তু যাই হোক ওর মধ্যে ইউ ডি থাকে, এস থাকে না। আর ও সরি, আর কেওন
যেটা K1 এর কম্পোজিশনেও তোরা দেখলি এস আছে, মানে বেসিক্যালি ইউ ডি আর এস এই তিনটাকে বিভিন্নভাবে কম্বাইন করে এই 8 ধরনের মেজন পাওয়া গেল। এইটা হচ্ছে গল্প। এই 8টা মেজনকে, এই 8টা মেজন ইউডিএস দিয়ে তৈরি। তাহলে এসইউ3 যে সিমেট্রি গ্রুপটা, হ্যাঁ, সেটা তাহলে কি বক্তব্য, মানে এসইউ2 সিমেট্রি গ্রুপের কি বক্তব্য ছিল, যে নিউট্রন আর প্রোটন আসলে একই মুদ্রার এপিটোপিট। এসইউ3 সিমেট্রি গ্রুপের বক্তব্য হচ্ছে যে ইউডি এবং এস মানে নিউট্রন প্রোটন বা ইউডি, আর এসইউ3 এক স্টেপ এগিয়ে বললো কি ইউডিএস এরাও আসলে একই মুদ্রার এপিটোপিট। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স affects quarks the same way regardless of their flavor. ইউডি এবং এস এর ক্ষেত্রে মেন যুক্তিটা একই, সেটা হলো ইউডি এবং এস এর ক্ষেত্রে স্ট্রং ইন্টারাকশন কোনো ডিস্টিংগুইশ করে না। এখান থেকেই মানে এই সিমেট্রি কনসেপ্টের উৎপত্তি, যে ফিজিক্সটা চেঞ্জ হয় না। হোয়াট ফিজিক্স? স্ট্রং ইন্টার ফিজিক্স অফ স্ট্রং ইন্টারাকশন। এসইউ3 সিমেট্রি গ্রুপ মানে হলো এমন কিছু স্ট্রং ইন্টারাকশনের, মানে স্ট্রং ইন্টারাকশন ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স যেগুলোর যেগুলোর ক্ষেত্রে ডিটারমিন্যান্ট ইজ +1। SU3 represents a symmetry। কোন সিমেট্রি? স্ট্রং ইন্টারাকশনের সিমেট্রি। কেননা স্ট্রং ইন্টারাকশন ইউডি এবং এস এর মধ্যে কোনো ডিস্টিংগুইশ করে না। ঠিক আছে, অর্থাৎ ফিজিক্স অফ স্ট্রং ইন্টারাকশন ইজ সেম ফর আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক অ্যান্ড স্ট্রেঞ্জ কোয়ার্ক। তো তাহলে এবার ট্রিপলেট স্টেট পেলাম ইউডিএস। তাহলে SU3 সিমেট্রির আন্ডারে এই 3 রকমের কোয়ার্ক দিয়ে 8টা মেজন, এই 8টা মেজনকে এইভাবে সাজানো হলো এবং এটাকে বলা হয় মেজন অক্টেট। ঠিক আছে, এবার এইরকম, এটা তো গেল, এটা শুধু মেজনের ক্ষেত্রে। এবার এই সেম জিনিস সবার ক্ষেত্রেই আছে, মেজন অক্টেট এভাবে। এবং মেজন অক্টেট অক্টেট লেখার নিয়ম হচ্ছে এই হেক্সাগন উপর থেকে নিচে আসবে হচ্ছে স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার অনুযায়ী। হ্যাঁ, একদম উপরে s equal to 1, মাঝে থাকবে s equal to 0, নিচে থাকবে s equal to -1। এবার আর নিচে হচ্ছে চার্জগুলোকে এভাবে লিখতে হবে। ব্যারিয়ান দিয়ে একই রকম ভাবে অক্টেটে সাজানো যায়। এটা কিন্তু একটা খুব কি বলবো, খুব রেভলিউশনারি একটা ব্যাপার ছিল, যে যেগুলোকে এত হাবিজাবি এত রকম পার্টিকেলকে ফাইনালি আমরা এইভাবে লিখতে পারছি। আচ্ছা, তো এখানেও তাই। এবার ব্যারিয়ান গুলো একটু দেখ, নিউট্রন, প্রোটন আর হচ্ছে সিগমা পার্টিকেল। এখানে ব্যারিয়ানের চার্টে ছিল, এই যে সিগমা পার্টিকেল। একটু বড় করা যাবে নিশ্চয়ই। এবং এদের মধ্যেও যেমন নিউট্রন আর প্রোটনের স্ট্রেঞ্জনেস 0, ওখানে তো কোনো এস থাকে না, এস স্কোয়ার। আচ্ছা, মাঝের যে সিগমা পার্টিকেল তাদের মধ্যে এস স্কোয়ার থাকে এবং স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার -1, একটাই এস স্কোয়ার থাকে। নিচের যে দুটো পার্টিকেল তাদের ক্ষেত্রে দুটো এস স্কোয়ার থাকে, সো ইট ইজ -2। আচ্ছা, এবার চার্জ এই দুটোর কিউ -1, মানে এটা অ্যাকচুয়ালি এইটা বরাবর লিখছে। ও, আমি পেন দিয়ে দেখাচ্ছি, সরি। এটা হচ্ছে তোর এই যে এইটা বরাবর লিখছি, বুঝেছিস তো? এই এক একটা কোণ বরাবর চার্জগুলো লেখা হয়েছে, এই মাইনাস মাইনাস বরাবর কিউ -1। আচ্ছা, এখানে আমার কার্সারটা তোরা তো দেখতে পাচ্ছিস নিশ্চয়ই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই মাইনাস মাইনাস বরাবর চার্জ -1, এখানে 0 0 0 বরাবর চার্জ 0, এখানে প্লাস প্লাস বরাবর চার্জ হচ্ছে +1। আর স্ট্রেঞ্জনেসটা হচ্ছে এরম ভাবে লেখা, হরাইজন্টালি। এটা হচ্ছে ব্যারিয়ান অক্টেট, এবং এখানে সমস্ত ব্যারিয়ানই কিন্তু স্পিন হাফ স্টেটে আছে। এবার আমি যদি স্পিন 3/2 ব্যারিয়ান গুলোকে যদি এরকম ভাবে সাজানোর চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে স্পিন হাফ ব্যারিয়ান অক্টেট, কেননা 8টা
স্পিন হাফ ব্যারিয়ান আছে, কিন্তু স্পিন 3/2 ব্যারিয়ান সেটাকে দিয়ে অক্টেট করা যাবে না, কারণ ওখানে 10টা আছে। দেয়ার আর 10 স্পিন 3/2 ব্যারিয়ান্স। সুতরাং তখন এটা হয়ে যাবে ব্যারিয়ান ডিকাপলেট। 10টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে স্টার, এটার মানে হচ্ছে এটা এক্সাইটেড স্টেটে আছে। ঠিক আছে, আচ্ছা। এবার রুল তো একই, সেটা হচ্ছে চার্জগুলো এরকম এই দাগ বরাবর লিখতে হবে। এখানে একটা ডাবল পজিটিভ চার্জ, চার্জ হচ্ছে 2, আর স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বারগুলো উপর থেকে নিচে আসবে। এবং এদের সবার ক্ষেত্রে একদম নিচে যে পার্টিকেলটা আছে তার ক্ষেত্রে হচ্ছে 3টে স্ট্রেঞ্জ কোয়ার্ক দিয়ে তৈরি জিনিসটা। হিয়ার ইজ দ্য, এই যে কম্পোজিশনটা এইটা, ঠিক আছে, এস এস এস। সুতরাং -1 -1 -1, টোটাল স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার ইজ -3। তো এইভাবে আমরা, এটাই হচ্ছে আমাদের মানে কোয়ার্কের পিরিয়ডিক টেবিল। তাহলে কোয়ার্কের পিরিয়ডিক টেবিল বেসিক্যালি 3টে: মেজন অক্টেট, ব্যারিয়ান স্পিন হাফ অক্টেট, ব্যারিয়ান স্পিন 3/2 ডিকাপলেট। মেজন অক্টেট, ব্যারিয়ান স্পিন হাফ অক্টেট, ব্যারিয়ান স্পিন 3/2 ডিকাপলেট। এদের মধ্যে প্রথম তো অক্টেটই এসেছিল, ডিকাপলেট পরে এসেছিল। দুটো অক্টেট, এই কনসেপ্টটা প্রথম এসেছিল, তাই পুরো জিনিসটাকে, ওটাকে রেসপেক্ট দিয়ে আর কি, পুরো জিনিসটাকে বলা হয় 8-fold ওয়ে। এবং এইটা, এই পুরো অর্গানাইজেশনের কৃতিত্ব হচ্ছে গেলম্যান, আরেকজন যেন কি, জুইক। জুইক এবং গেলম্যানের, প্রাইমারি ক্রেডিট জুইক এবং গেলম্যানের। ঠিক আছে, আচ্ছা। সিমেট্রি নিয়ে আমি আরেকটু বলবো, কিন্তু সেটা পরের ক্লাসে বলবো। আর কি বলবো, দাঁড়া 1 মিনিট তো দেখে নি। এগুলো এগুলো জাস্ট মানে এগুলো দেখছি, এগুলো দেখানোর জন্যই বলছি। পড়তে গেলে, এখন ডিটেলে পড়তে গেলে অনেক পড়তে হবে, কিন্তু সেই যে সেই কেট ভেক্টর যেমন লিখতিস, এবার ইউ 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 সেগুলোকে যত রকম ভাবে কম্বাইন করা যায় একদম, কিন্তু বিভিন্ন দুটো ইলেকট্রনকে কম্বাইন করে কত রকম স্টেট লেখা যায়, সেটা যেরকম ভাবে লিখেছিলি এটাও ঠিক সেরকম ভাবেই লিখবি। মানে একই, মানে ব্যাপারটা একই আর কি, জিনিসটা একই। লাইট মেজন, এই যে এটা হচ্ছে SU3 ফ্লেভার, এটার কথাই বলছিলাম। UDS 9 ম্যাট্রিক্স, SU3 তে 8টা ম্যাট্রিক্স থাকবে আর কি। D2S S। ওয়েল, এবার তো এই ইউডিএস, এই যেটা SU3 যে সিমেট্রিক গ্রুপের ইউডিএস, সেটাকে এই ইউটিভি, এই তিনটাকে ইগনোর কর। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশন আর কি, ডি থেকে কিভাবে এসে যাওয়া যায়, এস থেকে কিভাবে ইউতে যাওয়া যায়, সেটা এখন আপাতত ইগনোর কর। তো এটাকে লেখা হয়, মানে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে এভাবে, যে এক্স অ্যাক্সিসে আইসোস্পিন I3, ওয়াই অ্যাক্সিসে হচ্ছে তোর ইয়ে কি জানি, হাইপার চার্জ ওয়াই। ওই একটা রিলেশন বলেছিলাম, y equal to I3 plus q equal to I3 plus y/2। তো সেই সেই এরকম একটা অ্যাক্সিসে এরকম করে তারপর UDRS ইন দ্য ফর্ম অফ ট্রায়াঙ্গেল, মানে ট্রিপলেট স্টেট পড়ে সেটাকে একটা থেকে আরেকটাতে কিভাবে ট্রান্সফর্ম করতে পারবি, একটা ম্যাট্রিক্স থেকে আরেকটা ম্যাট্রিক্সে, সেই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স হচ্ছে এটা। তো মানে ওই ট্রিপলেট স্টেটটাকে স্ট্যান্ডার্ড ফর্মে লেখার নিয়ম হচ্ছে এই আর কি, লাইক দিস, মানে আইসোস্পিন ভার্সাস হাইপার চার্জ। ঠিক আছে, এই ক্লাসটা এতটাই থাক। আবার কবে ক্লাস নেবো জানি, আবার কালকে ক্লাস নেব। কালকে আমরা
ডিকে ইকুয়েশন গুলো দেখবো এবং ওয়ার্কের ডিসকাশনটা কমপ্লিট করব কাল। হুম।